বরানগর জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই বরানগর। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়। আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। ওই শেয়ারের গাড়ি ছাড়ত কোম্পানির বাগানের মোড় থেকে। তখন এক একজনের ভাড়া 4 আনা ছিল। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর কোনো উপায় ছিল না। আর এই বরানগরের বড় রাস্তার দুধারে তখন কলকারখানা, মোটে মজুর, দোকান বাজার, পাট আর ভুসিমালের আড়ত, এইসবের ভিড় ছিল বেশি। এদের ধারে ধারে শ্রমিকদের কিছু বস্তি দেখা যেত। দিনের বেলায় সেই পথে কত কিছু শোরগোল হচ্ছে, হইচই, গরুর গাড়ির দল, জন্মজুরের হল্লা, তারপর মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত। কিন্তু সন্ধে হলে তাদের আর চিহ্ন পর্যন্ত পাওয়া যেত না। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সেই পথ হেঁটে যাওয়ার জন্য নিরাপদ ছিল না। মাঝে মধ্যে এক আধটা কুকুর ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে ওই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সেই পাড়াটা গঙ্গার কাছাকাছি। তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করত। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে থাকতে। তার একটাই কারণ ছিল, যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন ধরে পড়েছিল, এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত বলে মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারও নেই, আর তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ ছেড়ে গেছে। কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ বাদুর আর চামচিকের বাসা, শেয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এই বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাতে মানুষের কান্না শোনা যায়। আগেকার সেই জমিদারের দুটো মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এই বাড়িতে। অর্থাৎ এই বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলেই আর রক্ষা নেই। ভগবানের চেয়ে ভূতকে এ পাড়ার লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ওই পথ দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুজ্যেদের জামাই এইসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি সবে সবে ডাক্তারি পাশ করেছেন। তার কুস্তি করা দেহ, বিশাল তার বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন। তার ভয়ানক সাহস। ভূত টুত তিনি গ্রাহ্য করেন না। তো বড়দিন উপলক্ষে তিনি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছেন। এপাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে। সকলে তাকে ডাক্তার বলে ডাকে। পাড়ার ছেলে ছোকরাদের মধ্যে তার খুব নাম ডাক। একদিন এই ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন, যদি একটা রাত আমি ওই বাড়িতে কাটিয়ে আসতে পারি, তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বলল, একটা রাত? আপনি বলেন কি ডাক্তারবাবু? 2 ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি। ডাক্তার প্রথমটা তো হেসেই অস্থির, তারপর বললেন, তোমরা না তা কত বাজি ধরবে বলো? ছেলেরা বলল, বাজি আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন। আচ্ছা, তাহলে সেই ভালো, দেখা যাক। কথাটা ছড়িয়ে পড়তে আর দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে তো আমরাও জল চিবিয়ে খেয়েছি বলো, কিন্তু কিন্তু আমরা ভূতকে চিরকাল মেনেছি। তুমিও বাড়িতে যেও না বাবা, একটা যদি ভালো মন্দ কিছু ঘটে যায়। এই এই যে ঠিক এই কারণে আমাদের জাতের অবনতির একটাই কারণ, আপনাদের ভূতের ভয়। তো আমাদের কথা তাহলে শুনবে না? একদম না। এদিকে শ্বশুর বাড়ির সকলে কান্নাকাটি করে একেবারে অস্থির।
এমন সর্বনাশে ডাকাত জামায় তাদের না হলেই ভালো হতো। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, এই আমি বলে দিলাম। ডাক্তারবাবুর শাশুড়িমা বললেন, বাঁচলে তো সম্পর্ক বাবা, সম্পর্ক যাক, তুমি তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কোনো কথা শুনলেন না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে, তার ভয় কিসের? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, হা, রেডি। তো রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোঁটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভিতরে তন্ন তন্ন করে দেখে এলো। শীতের দিন, সুতরাং বিছানা আর আনুষঙ্গিক জিনিসপত্রও দিয়ে আসা হলো। বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপর, একটা জলের কুঁজো আর কাঁচের গ্লাস, সঙ্গে একটা লাঠি, আর বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো দিয়ে আসা হলো। চিরবিশ্বস্ত টমি ছিল তার সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড, বাঘ শিকার করতে সাহায্য করে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করছে না, যদি কোনো বিভীষিকা তাদের চোখে পড়ে যায় সেই ভয়। ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই, এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে পৌঁছে গেল। ঘরের দরজা জানলা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন। বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না। চারিদিকে নিস্তব্ধ, নিঃশব্দ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় ও মানুষ আছে, কর্মকোলাহলময় জগৎ আছে, তা কিছুই আর বোঝবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনো দিন জানতেও পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতপুরীকে উদার সাত করছে। ঘড়িটায় টিক টিক শব্দ হচ্ছে। 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কেমন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেনি। 5 জনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে, তাই এই দুর্বলতা। মনে হলো ঘড়িটায় যেন আরো একটু আস্তে শব্দ হলে ভালো হতো। ওটা যেন ভয়ানক জীবন্ত, অবাধ্য। বিছানার উপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন। দেয়ালগুলো জীর্ণ, আর তার গায়ে নানা রকম আঁকিবুকি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। ডাক্তার চমকে ফিরে তাকালেন। না, কেউ না। বাতাসের শব্দ। না না, বাতাসের নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে? জানলায় না দরজায়? কে কে ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালো। একবার সে একটু গো গো করে উঠল। সে যেন বাঘের সন্ধান পেয়েছে। না, এটাও কেউ নয়। বাতাসের জন্য এত কিছু হচ্ছে। পুরানো দরজা, তাই বাতাসে একটু নড়ছে। টমি তার প্রভুর কোলের কাছে গিয়ে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলছেন। তবু অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করবার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না।
চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো প্রাণহীন। ঘড়িটা টিক টিক করছে। ওটা ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ, কান, নাক আছে। ডাক্তারের দিকে চেয়ে হাসছে, প্রেতের মতো হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেয়ালের গায়ে। ও কি? দেওয়ালের সেই আঁকিবুকি, সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেঁধে গেল। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত, পা, বুক, মাথা, মুখ। উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবারে হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। ততক্ষণে হাত দিয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেন, কিন্তু হাত উঠল না। কই, বন্দুকটা তো তার কাছে নেই। কে নিল? ডাক্তারের গলাটা কে যেন টিপে ধরেছে। স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়বার চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে কে বেঁধে দিয়েছে। এত কিছুর পরেও ডাক্তার কিন্তু জ্ঞান হারাননি। খুব সাহসী লোক তিনি। যে দেখলেন, আশ্চর্য, জলের কুজোটা ঘরের মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে। কাঁচের গ্লাস দুটো ডানা মেলে প্রজাপতির মতো উড়ছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন। ভয়ে তার রোমকূপগুলো আর্তনাদ করে উঠল। কিসের শব্দ? কই, টমি তো আর গোঁগো করে উঠল না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন, এত জোরে যে টমির গায়ের মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে গেল। কিন্তু কই, টমি তো জাগলো না। তবে তবে বেঁচে আছে তো? টমি বেঁচে নেই, তার নিঃশ্বাস পড়ছে না, তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই। মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এপাশে বন্দুক নেই, ও পাশে টমি নেই। ঘড়িটায় আর টিক টিক শব্দ হচ্ছে না, সেটা থেমে গেছে। কে থামিয়ে দিল? টেবিলটা এবার নড়ে উঠল, পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো। টমি, টমি! টমি আর বেঁচে নেই। বাঁ হাতের কাছে তার মৃতদেহটা অসাড়, অচেতন। জলের কুঁজোটা কেমন ভাবে যেন ঘুরে যাচ্ছে। কাঁচের গ্লাসটা উপরে উড়ে বেড়াচ্ছে, আর সেই টেবিলটা নাচছে। আর সেই দানবটা হাসছে। হঠাৎ সশব্দে দরজা জানলা সব খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো। এরা কারা? মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো বিচিত্র। গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। কই, আলোটা কোথায় গেল? ডাক্তার লক্ষ্য করলেন, কার্বাইডের আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে। কে তাকে তাড়া করছে, কিন্তু পালাতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। যারা ঘরে ঢুকেছে তাদের নিঃশ্বাস পড়ছে, দ্রুত নিঃশ্বাস, ঝড়ের মতো তার শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে গেল। তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না। গলা তার বন্ধ, হাত পা বন্দি, আর চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুরসুরি দিতে লাগলো। মাথার সব চুল দাঁড়িয়ে উঠেছে, খাটখানাকে নাড়ছে। ডাক্তার
আবার চিৎকার করবার চেষ্টা করলেন, কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে। আর তারপর তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি 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 মরে গেছে, কিন্তু টমির মুখটাও দানবের মতো হয়ে যাচ্ছে। টমি নখ বিস্তার করে তার দিকে এগিয়ে আসতে লাগলো। টমি এমন করে মুখ বাঁকাচ্ছে, দেখে মনে হচ্ছে সেই টমি আর নেই। বিশ্বাসঘাতক, তোমার এই কাজ! টমি দানব হেসে উঠল, ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। সঙ্গে সঙ্গে খাটখানা শূন্যে উঠছে। মহাশূন্যের যেন ঘন অন্ধকার দেশে সেই খাট আরো আরো উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে। ভূত প্রেতের রহস্য রাজ্যে ঊর্ধ্ব দেশে খাটখানা উড়ে যাচ্ছে আরো দূরে। ওই যা, তাদের হাত থেকে খাট খসে গেল। প্রবল বেগে ডাক্তার নিচের দিকে পড়ে যাচ্ছেন। হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন। গেল গেল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল। বুকটা বুকটা ধরফর করছে। চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানলা দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে। সর্বশরীর তার তখনও কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক রয়েছে। সেই আলো, ঘড়ি, টেবিল, কুঁজো, গ্লাস, তার বন্দুক, টমি সব ঠিকঠাক। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাচ্ছি, দাঁড়াও।